ঢাকা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ফরিদপুর। এখানে প্রায় 22 লাখ মানুষের বসবাস এবং এই জেলার স্বাস্থ্য সেবার উপরে নির্ভরশীল আশেপাশের প্রায় 10টি জেলার মানুষ। অসুখের খরচ অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় ফরিদপুর জেলার স্বাস্থ্য সেবা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। স্যার, এই জেলাতে আমরা দেখেছি যে সব ধরনের প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, অনেক কিছু আছে। এই কাঠামোটা যদি একটু বলেন যে কিভাবে এই জেলার মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে, কি কি আছে এখানে? আসলে এই জেলার মানুষ দুইভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছে, একটা সরকারি পর্যায়ে, একটা বেসরকারি পর্যায়ে। সরকারি পর্যায়ে আপনাকে আমি যদি বলি, পুরো জেলাতে একটা মেডিকেল কলেজ সরকারি, আর 100 বেডের একটা হাসপাতাল, জেনারেল হাসপাতাল, আর বিভিন্ন উপজেলায় হেলথ কমপ্লেক্স আছে 8টা, আর একটা আছে আমার স্বাস্থ্য অফিস, সেখানে কোনো রোগী ভর্তি রাখা হয় না। এটা হলো সরকারি পর্যায়ে। আর মেডিকেল কলেজে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল আছে একটা, সেখানে 1000 বেডের একটা হাসপাতাল, সেখান থেকেও মানুষ সরকারিভাবে সেবা পাচ্ছে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান বলতে আমার এখানে একটা বেসরকারি মেডিকেল কলেজ আছে এবং বিভিন্ন রকম বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখান থেকেও মানুষ সেবা পাচ্ছে। স্যার, কিন্তু সেবাটি, স্বাস্থ্য সেবাটি আসলে নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করেন? আমরা যে কাজটা করি, আমি আপনাকে বলি যে আমার আন্ডারে 9টি হেলথ কমপ্লেক্স আছে, একটা 100 বেডের হাসপাতাল আছে, একটা টিবি হাসপাতাল আছে। 100 বেডের কি হাসপাতাল স্যার? জেনারেল হাসপাতাল। একটা টিবি হাসপাতাল আছে, একটা বক্ষব্যাধি ক্লিনিক আছে, একটা স্কুল হেলথ আছে। এটা আসলে আমরা উইকলি অথবা মান্থলি আমরা রুটিন ওয়াইজ এগুলো সুপারভিশন করি, দেখি কাজকর্ম কোথায় কি হচ্ছে, ডিরেকশন ফলো করা হচ্ছে কিনা, সেগুলো আমরা দেখি। কিন্তু অনেকের, এই অঞ্চলের মানুষের অভিযোগ যে সরকারি হাসপাতালের থেকে বেসরকারি হাসপাতালের সংখ্যা বেশি হওয়ায় সরকারিতে সেবা দেবার প্রবণতা কম, বা জরুরি বিভাগের সেবাটা জরুরি ভিত্তিতে পাওয়া যায় না। এই ব্যাপারে আপনার বক্তব্য? না, এইটা আসলে কথাটা ঠিক না। সরকারি হাসপাতালে সুযোগ সুবিধা যা আছে, মানুষ সেটা গ্রহণ করলে বেসরকারি হাসপাতালে যাওয়ার প্রয়োজনই নেই। আমি কিন্তু যদি সে ক্যাপাসিটির বাইরে থাকে, এত লোককে সেবা দিতে পারবে কিভাবে? আপনি যদি জনবলের কথা বলেন, কি পরিমাণ জনবল এখনো খালি আছে? হ্যাঁ, জনবল যা খালি আছে সেটা আসলে আমি বলবো যে অত বেশি খালি না। কারণ আপনি জানেন যে আমরা খুব শীঘ্রই একটা নিয়োগ নিতেছি, 129 জনের আমরা একটা নিয়োগ নেব এই জেলায়। কিন্তু আমাদের যে পোস্টগুলো খালি আছে, সেই পোস্টগুলো আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ খালি আছে, এইখানে আমাদের একটু সমস্যা। কিন্তু আমাদের এটা কি পারা যায় না, নিয়ে আসা যায় না? না, এটা নিয়ে আসা না, এটা আসলে মিনিস্ট্রির বিষয়, এটা মিনিস্ট্রি পদায়ন দেয়। আমরা লিখেছি, আমার বিশ্বাস যে এটা হয়তো বা পেয়ে যাব। এই যে ঢাকাতে থাকার প্রবণতা, বা আসলে থাকতেও তো চায় মানুষ, যেহেতু রাজধানী বা এই জেলাতে অবস্থান না করা কিন্তু এখানে সেবা দিচ্ছে, মানে এগুলো কি আপনারা আসলে টাইম টেবিল কোনোভাবে দেখতে পারেন যে কত সময় অফিসে থাকলো? হ্যাঁ, এটা আমাদের বায়োমেট্রিক হাজিরা আছে, আমরা বায়োমেট্রিক মেশিনে পাঞ্চ করতে হয় এবং সেখানে অ্যারাইভাল ডিপার্চারের টাইম আছে। একজন অফিসার বা একজন কর্মচারী কখন আসলো, যারা ঠিক মতো আসছে না তাদের ক্ষেত্রে তাদের ব্যাপারে আমরা তাদের শোকজ করি। কাউকে করেছেন এখন পর্যন্ত? একাধিকবার, জেলা উপজেলায়, এবং অনেকের বেতন এখনো বন্ধ আছে। কিন্তু স্যার, আমরা আরো একটা অভিযোগ পাই যে এই জেলাতে প্রতিষ্ঠান এত বেশি হয়েছে, মানে হাসপাতাল, কিন্তু সেই অনুযায়ী মানুষের আস্থা পাচ্ছে না। মানে রোগীরা, বা বেসরকারি হাসপাতালে প্রচুর টাকা নেওয়া হচ্ছে, বা আপনারা যাদেরকে আসলে ধরেন অভিযানের মধ্যে দিয়ে, তারপরে আসলে শুধরাচ্ছে না। এটি আসলে বেসরকারি প্রতিষ্ঠান তো বেশি লাভের জন্যই তারা করে, এবং তারা কিছু কিছু জায়গায় দালাল সিস্টেমও ডেভেলপ করা আছে, যে কারণে সরকারি হাসপাতাল থেকে রোগী তারা নিয়ে যায়। আপনারা কি পারেন কন্ট্রোল করতে? এটা না, এটা আমরা পারি না, আবার পারিও। আমরা যখন অ্যাডামেন্ট থাকি, যে আমি অনেক সময় পুলিশকে ধরিয়েও দিয়েছি, কিন্তু আপনাদের নিজের ক্ষমতা থাকলে এটি আরো ভালো। হ্যাঁ, এটা করে, কিন্তু পুলিশের কাছ থেকে সে আবার বের হয়ে আসে। সুতরাং এইটা একটু কন্ট্রোল করা অনেকটা কঠিন। তবে স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত আছে, সরকারি হোক বেসরকারি হোক, তারা যদি সবাই চায় যে সরকারি হাসপাতালগুলো থেকেই মানুষ বেশি সেবা নেয়, তাহলে সেটা কিন্তু সম্ভব। কিন্তু তারপরেও স্যার, এত প্রতিষ্ঠান হওয়ার পরেও কোন কোন সেবাগুলো মানে জরুরি ভিত্তিতে এই জেলাতে নিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? অন্তত ঢাকার যাওয়ার প্রবণতা কমবে, ভারতে যাওয়ার প্রবণতা কমবে। এইটা সরকারি পর্যায়ে যদি আপনার এখন আমাদের আইসিইউ সিসিউর সেবা আমাদের আছে, আমার হাসপাতালে নাই, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে সেবা আছে। এমআরআই আমাদের সরকারিভাবে আমার হাসপাতালে নাই, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে আছে, কিন্তু মেশিনটা আপাতত নষ্ট। এগুলো যদি ঠিক করা যায়, যেমন এনজিওগ্রাম সরকারিভাবে হচ্ছে না, যদি সেটা আনা যায়, তাহলে রুগীদের দূরে যাওয়া লাগে না, ইকো এখানে হয়। সুতরাং এই সেবাগুলো যদি একটু
উন্নততর করা যায়, একটু আরো ভালো করানো যায়, তাহলে মানুষ আমার মনে হয় ঢাকার দিকে বা বিভিন্ন দিকে ছুটবে কম। ছোটাছুটি করবে না। এটা সেবাটা এখান থেকে নিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দুজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, সাবেক অধ্যক্ষ ফরিদপুর মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট বিএমএ ফরিদপুর। সঙ্গে আরও আছেন আওলাদ হোসেন বাবর, ব্যবস্থাপনা পরিচালক, আরোগ্য সদন প্রাইভেট হাসপাতাল ফরিদপুর এবং একই সঙ্গে উপদেষ্টা, প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন ফরিদপুর। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমি প্রথমেই স্যারের কাছে জানতে চাইবো যে সরকারি হাসপাতাল যখন কোনো কোনো ক্ষেত্রে হিমশিম খায় তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যায়। আপনি বারডেমের অধিভুক্ত একটি বড় প্রতিষ্ঠানের আপনি এখানে দায়িত্ব পালন করছেন। বেসরকারি হাসপাতাল কতটা প্রত্যাশা পূরণ করতে পারছে আসলে সরকারি হাসপাতালগুলো যেখানে আসলে পারছে না? প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির একটা গ্যাপ আমাদের টোটাল স্বাস্থ্য ব্যবস্থাতেই আছে। আমাদের সরকার চেষ্টা করছেন সেটাকে ওভারকাম করার জন্য। সরকারি ব্যবস্থাপনায় আন্তরিকতা হয়তো বা আছে, কিন্তু ঘাটতি তো রয়ে গেছে। সেটার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের জনসংখ্যার যে ব্যাপক একটা চাপ, সেই অনুযায়ী আমাদের জনবলের আবার ঘাটতি আছে, জনবলের ঘাটতি আছে। এখন ওইখানে জনগণের তো প্রত্যাশার চাপ আছে যে ওই হাসপাতালটা থেকে আমি সেবা পাবো, কিন্তু আমরা সেবা দেওয়ার জন্য যে লোকটি থেকে দরকার সেই লোকটি কিন্তু পাচ্ছি না। শুধু ডাক্তার নয়, এভাবে অন্যান্য পদগুলোতেও সহায়ক জনবলের ক্ষেত্রে একই বাস্তবতা। আমি আপনার কাছে আসবো, আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে এই জেলাতে আমরা দেখলাম যে সব ধরনের প্রতিষ্ঠান আছে, আবার আপনিও একটি প্রতিষ্ঠানের বা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, মানে আপনার হাসপাতালটি আসলে সেবা দেবার ক্ষেত্রে কি কোনো ভিন্নতা আছে বা আলাদা কিনা? আমাদের এই প্রতিষ্ঠানটা পথ চলা 1990 সালের 1 জানুয়ারি, 35তম বছরে পদার্পণ করছি। তো এই পথ চলায় বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসা নিতে আসা রোগীরা আসেন। একজন পেশেন্ট ভর্তি হওয়ার পর 7 দিন 10 দিন কয়েকজন চিকিৎসক ওটার চিকিৎসা করলেন। আলটিমেটলি বার্ধক্যজনিত কারণে বা দুরারোগ্য ব্যাধি সে মৃত্যুবরণ করলেন। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এই মারা যাওয়া রোগীর কোনো ধরনের বিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমাদের এই মহতি চিকিৎসকবৃন্দ বলবো আমরা, তারা আজ পর্যন্ত কেউ দ্বিমত করে না, তারাও কোনো পয়সা নেন না। এই মডেল কি বাংলাদেশে কোথাও আছে? এটা আমার জানা নাই। আমি আপনার কাছে আসবো যে এই যে একটা ব্যতিক্রমী মডেল একটা জেলা শহরে আছে, আবার এখানে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রাইভেট হাসপাতাল আছে, মানে তাদের আচার আচরণ আসলে কেমন? মানে সরকারির থেকে তো আমরা পার্থক্য করতে গেলে আসলে সেটা বহুগুণ হবে, যেহেতু সরকারিতে ভর্তুকি দেওয়া হয়, কিন্তু সেটি আসলে কোনো নিয়ন্ত্রণের ভিতরে, কোনো খবরদারির ভিতরে আসলে আছে কতটুকু? খবরদারি তো সরকারিভাবে সিভিল সার্জন তিনি জেলার সমস্ত কিছুর স্বাস্থ্য বিভাগের এই খবরদারি বা নজরদারি, খবরদারি শব্দটি আমি ব্যবহার করব না, নজরদারির জন্য আছেন, কিন্তু তাদের জনবল তো কম থাকার কারণে সেটি সম্ভব হয় না। সেটা সবসময় যে যথাযথ নজরদারি হয় এটা আমার কাছে মনে হয় না। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে মানের প্রসঙ্গ আর একটা হচ্ছে খরচের প্রসঙ্গ। আমি কত গুণ পর্যন্ত নিচ্ছি, মানে এই দুটো জায়গায় আপনার কাছে জানতে চাই যে কি অবস্থা। খরচের ব্যাপারটা আমি ফরিদপুর পয়েন্ট অফ ভিউতে যেটা মনে হয়, এটা তারা স্বীকৃত একটা চার্টার করা আছে, তাদেরকে বলাই আছে যে তারা সেটা টানিয়ে দেবেন এবং এটা তারা মানেন, এটা চেষ্টা করেন, প্রত্যেক হাসপাতালই মোটামুটি চেষ্টা করেন যে এটার টানিয়ে দেওয়ার জন্য মূল্য মানটা। আমি আসবো বা স্যারের কাছে জানতে চাইবো যে অন্যান্য তো অনেকগুলো হাসপাতাল আছে, যেহেতু আপনি এই অ্যাসোসিয়েশনেরও হচ্ছে একজন উপদেষ্টা আর কি, তো তাদেরকে শৃঙ্খলায় আনার ক্ষেত্রে আপনাদের এই কমিটি বা এই অ্যাসোসিয়েশন কি আসলে কোনো ভূমিকা পালন করতে পারে? এটা আসলে তাদের মোটিভেট করার জন্য চেষ্টা করা যেতে পারে। তাদের অ্যাটিটিউডটা আমার কাছে, আমি 2-1 সাথে আলাপ করছিলাম, সন্তোষজনক না। যেমন আমরা নতুন একটা কার্ডিয়াক ইউনিট শুরু করছি, তো কার্ডিয়াক ইউনিটে পেশেন্ট 1 বছর পূর্ণ হলো কিছুদিন আগে, মর্টালিটি 2.15, মানে এটা হাইলি স্যাটিসফ্যাক্টরি। যেমন আমরা হাসপাতালে বিল নিই না, একটা পেশেন্ট অ্যাডমিশনের পর অক্সিজেন দিতে হয় 24 আওয়ার্স, যেগুলো ক্রিটিক্যাল পেশেন্ট। তো অন্যান্য হাসপাতালগুলি প্রতি ঘন্টার জন্য নেয় 300 টাকা, আর কার্ডিয়াক মনিটরের জন্য ফিক্স 300 টাকা। এটা তো আপনি আপনার প্রতিষ্ঠানের কথা বলছেন? না না, অন্য প্রতিষ্ঠান। আচ্ছা, অন্য প্রতিষ্ঠান। এটা বলার অর্থ হলো
অক্সিজেন এবং এইটাও কিন্তু আমি আপনার কাছে আসবো, স্যারের কাছে জানতে চাইবো যে যোগাযোগ ব্যবস্থার যে বিস্ময়কর পরিবর্তন আমাদেরকে ঢাকা এবং ফরিদপুরকে এক করে ফেলেছে, কিন্তু সেটি আবার একদিক থেকে সংকট হচ্ছে যে আমার এই লোকগুলোকে ঢাকা যাওয়ার প্রবণতাও বাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে যে সেবাগুলো এখনও চালু হয়নি ফরিদপুরে, সেগুলোর ব্যাপারে কোনো উদ্যোগ আছে কিনা ফরিদপুরবাসীর? অবশ্যই আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে আমরা এখানে কার্ডিয়াক মানে ক্যাথ ল্যাব তৈরি করার ইচ্ছা পোষণ করি, যাতে আমরা অন্তত এনজিওগ্রামটি করে রুগীদেরকে কার্ডিয়াক রুগীদেরকে সেবা দিতে পারি। আমি আপনার কাছে মানে জানতে চাইবো যে আসলে বেসরকারি খাতকে আসলে কোন দিকে নিয়ে যাওয়া উচিত এখন, মানে এই অবস্থান থেকে? আসলে এটা আমার ব্যক্তিগত অভিমত, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা বাদ দিয়ে এই খাতে যারা উদ্যোক্তা হবেন তাদের মানসিকতা থাকতে হবে মানুষকে সেবা। আমাদের এইখানে পেশেন্ট সচ্ছল অসচ্ছল দল মত নির্বিশেষে সবাইকে সেবা দেওয়ার, বিল হওয়ার আগে ওনাকে একটা ফোন দিবে বা আমাকে একটা ফোন দিবে বা আমার আরেক পার্টনারকে দেবে যে ভাই 5,000, 3,000, 10,000, 50,000 বিল হয়েছে, কী করবেন? তো অবস্থা ভেদে যদি প্র্যাকটিক্যালি সামনাসামনি সেই লোকটা দেখি খুবই খারাপ অবস্থা, সেই ক্ষেত্রে 50%, 80%, 90% আমরা ডিসকাউন্ট দিই। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরব। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পাহাড়ি, সাবধানে চালাই ওরে মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। অসাধারণ, আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা জসিমউদ্দিনের জেলায় এসেছি, তার গান দিয়ে আপনি আসলে আমাদের মুগ্ধ করলেন। আমাদের আজকের অতিথি সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে যুগ যুগ ধরে আসলে আপনি এখানে আছেন, প্রেস ক্লাবের সভাপতি এবং অনেক গণমাধ্যমে কাজও করেছেন। আপনাদের কলমে বা আপনাদের কাজে বাংলাদেশের এই ফরিদপুর জেলার স্বাস্থ্যসেবা কিভাবে উঠে এসেছে বা কোন সংকটগুলো আপনারা বেশি আপনাদের দেখাতে হয়? স্বাস্থ্য খাতের অবস্থা নাজুক, মোটা দাগে যেটা বলতে হয়। আমাদের ধরেন ফরিদপুর দীর্ঘদিনের, প্রায় স্বাধীনতার অনেক আগের থেকে এই ফরিদপুর হাসপাতাল আর কি, জেনারেল হাসপাতাল, এখানে 100 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিতে যখনই কোনো রোগী যায় তাৎক্ষণিক কোনো চিকিৎসা পায় না, সঙ্গে সঙ্গে সেটা 250 বেডে পাঠিয়ে দেয়। 250 বর্তমানে 750 বেডে আছে। সেইখানে যারা জরুরি বিভাগে থাকে তারা তাদের মানে ভীষণ গাফিলতি তাদের, মানে একটা মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখানে যাচ্ছে, হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে, সেই তাৎক্ষণিক যে ইয়াটা যা পাওয়া দরকার জরুরি বিভাগে সেটা তারা পায় না। এইখানে হাসপাতালগুলোতে একটা অসাধু চক্র, একটা দালাল চক্র আছে, যারা বেসরকারি ক্লিনিকের সাথে ডায়াগনস্টিকের সাথে যাদের সম্পর্ক, তারা এমন একটা পরিস্থিতি করে যে বাধ্য হয়ে সেবা প্রার্থীরা বেসরকারি ক্লিনিকগুলোতে চলে যায়। আর আপনি জানেন যে আমাদের বেসরকারি স্বাস্থ্য খাতটা অতি মুনাফালোভীদের দখলে। আমি আপনার কাছে আসছি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি চিকিৎসক পরিবারের মানুষ, তারপরেও একজন সাধারণ নাগরিকও তো, হ্যাঁ, এই যে যেই কথাগুলো উনি বলছিলেন যে আপনি নজরদারি ছাড়া, খবরদারি আমরা শব্দটি না বলি, যে আসলে কিন্তু সম্ভব না একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। এই শৃঙ্খলার মধ্যে এত প্রতিষ্ঠান এখানে হয়েছে, স্বাস্থ্যের সব ধরনের প্রতিষ্ঠান বলা যায় এখানে আছে, সেই শৃঙ্খলায় আসলে আনা যাচ্ছে কিনা, কি মনে করেন? এক কথায় যদি বলি তাহলে শৃঙ্খলা আনা যাচ্ছে না, কারণ যথেষ্ট ইনকনভিনিয়েন্সেস এখানে আছে। এখানে ফরিদপুরটা চিকিৎসা নগরী, আপনি বৃষ্টির ফোঁটা গুনে শেষ করতে পারবেন, কিন্তু আমাদের ফরিদপুরে যত হাসপাতাল আছে, যত ডায়াগনস্টিক সেন্টার আছে, গুনে শেষ, হাজার হাজার গুনে শেষ করতে পারবেন না। সেখানে একটা চিকিৎসা নগরী হওয়ার কথা ছিল।
বেসরকারি খাতে দুই চারটা হাতে করা দুই চারটা হাসপাতাল ছাড়া অন্যগুলোতে মানসম্মত চিকিৎসা দেওয়া হচ্ছে না। সরকারি হাসপাতালগুলো আছে, যেমন জেনারেল হাসপাতাল 250 বেড, এখন তো 750 বেড হয়ে গেছে। ওখানে মানে ধারণ ক্ষমতার তুলনায় রুগী অনেক বেশি, যার জন্য মানসম্মত চিকিৎসা ওখানে পাওয়া যাচ্ছে না। এত হাসপাতাল, এত ডায়াগনস্টিক সেন্টার, কিন্তু তারা প্রতারিত হয়ে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরে যায়, রোগের চিকিৎসা নির্ণয় কিছুই হয় না। ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাই যে একটি জেলা শহরে 2টি মেডিকেল কলেজ, এটি কিন্তু একটা গর্বের বিষয়। সেক্ষেত্রে এই যে ডাক্তাররা যে থাকেন না, এটার কি কোনো মনিটরিং আপনারা করতে কখনো দেখেছেন কিনা? স্বাস্থ্যক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রশাসনিক ব্যবস্থাটা সবচেয়ে নড়বড়ে, এবং সিভিল সার্জন অফিসও কিন্তু সেই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে না, এটা আইনেই নাই। আসলে আইনে লোকবলও কম। লোকবল কম, কিন্তু আরেকটা বিষয় যে তার আন্তরিক সদিচ্ছাটা আছে কিনা, এটা দেখতে হবে। সিভিল সার্জন সে আন্তরিক সদিচ্ছা কিনা, যে আমি এই শহরের মানুষ, এই জেলার মানুষকে ওনার প্রত্যাশা অনুযায়ী না পারুক, কিন্তু যাতে করে বিরূপ কোনো ধারণা না হয় মানে স্বাস্থ্য খাতের প্রতি, সেই ব্যাপারে ধারাবাহিকভাবে লিখেন, এতেও কি কোনো পরিবর্তন? না, কোনো পরিবর্তন আমরা এইভাবে এগুলার কোনো পাত্তা এটা দেয়। আমি আপনার কাছে জানতে চাই যে এগুলো অনেক সময় কিন্তু আইনের দরজা পর্যন্ত এসে গড়ায়, মানুষ হয়তো মামলাও করতে বাধ্য হয় অপচিকিৎসা বা চিকিৎসার অভিযোগে। অপচিকিৎসায় যদি কেউ মারাও যায়, মানে সেখানেও আসলে নিষ্পত্তিটা কি আসলে হয় বা মানুষ কি আসলে? আমি খুবই মানে কষ্টের সাথে বলি, আপনি যেহেতু আমি একজন লয়ার। হ্যাঁ, আমি একজন লয়ার। গত বছরই আমাদের মানে একটা বাচ্চার ডেলিভারি করতে গেলে যে কাটতে হয়, গাল বা হাত কোথায় একটা কেটে গিয়েছিল, তখন ওই মামলা হয়েছিল। সেই মামলায় কিন্তু এই পর্যন্ত সেই মামলার মানে সেভাবে নিষ্পত্তি হয়নি। আমি আপনার কাছে জানবো যে অনেক শহরে আমরা দেখেছি যে এই সেবার জন্য আন্দোলনও আমরা হতে দেখেছি, এটি কি কালচারে আছে কিনা, যে কেউ হয়তো মানববন্ধন করছে? এক সময় হয়েছে, এখন বিচার না পেয়ে হয়তো বন্ধ হয়েছে। এক সময় সেটা হয়েছে। আসলে এখন মানুষ কেমন যেন সবকিছু গা সওয়া হয়ে গেছে। আমরা যেমন লিখি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই লেখাকে কোনো পাত্তা দেয় না। ধন্যবাদ। আমি আপনার কাছে জানবো যে সব হলো, মেডিকেল কলেজ হলো, হাসপাতাল হলো, ডায়াবেটিক সমিতির হাসপাতাল হলো, এত কিছুর পরেও জনগণ কি আসলে যে আস্থা পায় কিনা? যদি আস্থা না পায়, এই অবকাঠামো বা এই চিকিৎসক নিয়ে আসা, এটার আসলে কোনো আদৌ কোনো বেনিফিট আছে কিনা? জনগণ যে খুব বেশি আস্থা পাচ্ছে, যদি আস্থাই পেত তাহলে প্রতিদিন বর্ডারে এত ভিড় হতো না। আমাদের ফরিদপুর শহরটা একটা চিকিৎসা নগরী হবে এবং অপার সম্ভাবনার একটি শহর, একদম বাংলাদেশের মাঝখানে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এটা ঢাকায়। আর ঢাকার সাথে এত যোগাযোগ ভালো এবং অনেক ভালো ভালো ডাক্তার এখানে আছে। আমি অনেক ডাক্তারও আছে যারা সত্যিকারের চিকিৎসা এখানে দিচ্ছেন। কিন্তু তাছাড়াও আমি মনে করি যে স্বাস্থ্য বিভাগের যে মনিটরিং, সেটা অনেক বেশি বাড়ানোর দরকার, এবং যে দালালের দৌরাত্ম্য, সেটাকে কমানোর দরকার। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যখন তখন ঢুকে যায়, সেটাকে যদি কমানো যায়, এবং বিশেষ করে যে মানে বেসরকারি স্বাস্থ্য খাতে একটি অনুমোদন দেওয়ার আগে অনেক বেশি যাচাই বাছাই যদি করা হয়, তবে কিন্তু অপার সম্ভাবনা দেখতে পাই আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখন টিভি সারা বাংলাদেশ জুড়ে জেলা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। আমরা সিংহভাগ জায়গায় দেখেছি যেখানে তীব্র জনবল সংকট, সেবার খুবই একেবারে অন্যরকম বাজে অবস্থা। কিন্তু ফরিদপুর ব্যতিক্রম, এখানে মেডিকেল কলেজ 2টি রয়েছে, সব ধরনের সেবার ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরেও মানুষ আস্থা পাচ্ছে না। চিকিৎসকদের আন্তরিকতার যেমন ঘাটতি আছে, মনিটরিংয়ের তেমন অভাব রয়েছে। স্বাস্থ্য বিভাগ আরও দায়িত্বশীলতার সাথে যদি বসে সিদ্ধান্ত নেয় যে এখানে স্বাস্থ্যসেবা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে, তবেই এই পরিস্থিতি বদলাতে পারে। এই ছিল আজকের মতো। আগামী পর্বে নতুন জেলায় আমরা হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।